আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব বিন মহিউদ্দিন, ইন্টার্ন ডক্টর আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম। আমি আজকে এসেছি 45 মিনিট রিভিউ অন মেডিসিন ক্লাস 3। আমরা রেসপিরেটরি সিস্টেম পড়াচ্ছিলাম। আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের থার্ড ক্লাসটা হবে। এটাই আমাদের লাস্ট ক্লাস। আমাদের মোটামুটি যেগুলো মেজর টপিক ছিল, মেজর টপিকগুলো পড়ানো হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের কিছু মিসলেনিয়াস টপিক বাকি আছে, ওগুলো আমরা একটু পড়ব। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে প্লুরাল ডিজিজ। প্লুরাল ডিজিজের মধ্যে আছে প্লুরাল ইফিউশন, তারপর হচ্ছে নিউমোথোরাক্স এবং সাম প্লুরাল টিউমার্স। হ্যাঁ, আমরা প্লুরাল ইফিউশনে চলে আসি। প্লুরাল ইফিউশনের মধ্যে প্রথমে আপনাদের লাগবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্লুরাল ইফিউশন। অ্যান্ড প্লুরাল ইফিউশন মানে হচ্ছে এক্সেসিভ প্লুরাল ফ্লুইড ইন প্লুরাল ক্যাভিটি। আচ্ছা, তাহলে এখানে আপনাকে কোশ্চেন করবে, তাহলে নর্মাল প্লুরাল ফ্লুইড কত? নর্মাল প্লুরাল ফ্লুইড হচ্ছে আপনার 5 to 15 ml। আচ্ছা, এখন ক্লিনিক্যালি যদি আপনি প্লুরাল ফ্লুইড আপনি ডায়াগনোসিস করতে চান, তাহলে হচ্ছে আপনার কত ml হওয়া লাগবে? আপনার অ্যাটলিস্ট 500 ml হওয়া লাগবে। আচ্ছা, এখন যদি আপনি এক্সরেতে প্লুরাল ফ্লুইড ডায়াগনোসিস করতে চান, তাহলে এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আপনি যদি এক্সরে পিএভিওতে দেখতে চান, তাহলে হচ্ছে 200 ml ফ্লুইড হলে আপনি এক্সরে পিএভিওতে দেখতে পাবেন। আর যদি ল্যাটারাল ডিকিউবিটাস পজিশনে দেখেন, তাহলে হচ্ছে 100 ml ফ্লুইড হলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এছাড়াও আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। আল্ট্রাসোনোগ্রাফিতে খুবই কম অ্যামাউন্ট, 100 ml হচ্ছে কম অ্যামাউন্টের ফ্লুইড হলেও আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরও কয়টা ডেফিনেশন পড়ে নিব। এখন ডেফিনেশন হচ্ছে হোয়াট ইজ এম্পায়ামা। এম্পায়ামা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্র্যাঙ্ক পাস ইন প্লুরাল ক্যাভিটি। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? এখানে ব্লাড অ্যাকুমুলেট করতে পারে। এখন যদি ব্লাড অ্যাকুমুলেট করে, তখন এই জিনিসের নাম হচ্ছে হিমোথোরাক্স। আচ্ছা, যদি কাইল অ্যাকুমুলেট করে, তাহলে এর নাম হচ্ছে কাইলোথোরাক্স। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন আপনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন। এখন আল্ট্রাসোনোগ্রাফিতে আপনি যদি ট্রান্সজুডিটিভ ফ্লুইড হয়, তখন আপনি কি ধরনের অ্যাপিয়ারেন্স পাবেন? আল্ট্রাসোনোগ্রাফিতে যদি ট্রান্সজুডিটিভ ফ্লুইড হয়, তাহলে দেখবেন ক্লিয়ার হাইপোইকোইক আপনি হচ্ছে যে ফ্লুইড পাচ্ছেন। আর যদি আপনি এখানে ফ্লোটিং ডেনসিটি পান, মানে যদি আল্ট্রাসোনোগ্রাফি প্রবে আপনি দেখতে পারেন ডেনসিটিগুলো হচ্ছে ঘোরাফেরা করছে, তখন হচ্ছে এটা এক্সুডেটিভ লেশন হবে। অথবা আপনি যদি কোথাও কোনো যদি সেপটেশন পান, তাহলে এটা হচ্ছে এম্পায়ামা অথবা হেমোথোরাক্স ইন্ডিকেট করবে। আচ্ছা, অনেক সময় আমাদের এক্সরে এবং আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় এক জায়গায় হচ্ছে যে লোকালাইজড স্কারিং হয়ে আছে এবং সেখানে লোকালাইজড প্লুরাল ইফিউশন হয়ে আছে। এই জিনিসটাকে বলা হয় এনসিস্টেড প্লুরাল ইফিউশন অথবা হচ্ছে লকুলেটেড প্লুরাল ইফিউশন। এই এনসিস্টেড প্লুরাল ইফিউশন, লকুলেটেড প্লুরাল ইফিউশন এগুলো সাধারণত সিসিএফ পাওয়া যেতে পারে, অথবা এম্পায়ামা থাকলে তখন এম্পায়ামাতে পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের মেন আলোচনায় চলে আসি। এখন প্লুরাল ইফিউশন নিয়ে যদি পেশেন্ট আপনার কাছে আসে, তাহলে আপনি কি কি ক্লিনিক্যাল ফিচার পাবেন? অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার এই কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি প্রথমে বলে ফেলবেন অ্যাকর্ডিং টু দ্য কজ। অ্যান্ড যে কজ হবে, এখন সে কজে আপনি হচ্ছে ক্লিনিক্যাল ফিচার পাবেন। যদি নিউমোনিয়া নিয়ে আসে, তাহলে আপনি হাই রাইজ অফ টেম্পারেচার পাবেন, আপনি কাফ উইথ স্পুটাম, রাস্টি স্পুটাম পাবেন। যদি টিবি নিয়ে আসে, তাহলে আপনি লো রাইজ অফ টেম্পারেচার পাবেন, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার পাবেন, ওয়েট লস পাবেন। মানে যে কজ নিয়ে আসবে সে কজের আপনি ক্লিনিক্যাল ফিচার পাবেন। আচ্ছা, এখন আপনি এক্সামিনেশন করে কি কি ফাইন্ডিং পাবেন? এক্সামিনেশন করে আপনি প্রথমে ইন্সপেকশনে দেখবেন যে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড। সাধারণত ইউনিল্যাটারাল রেস্ট্রিকশন থাকবে, যে সাইডে আপনার প্লুরাল ইফিউশন ওই সাইডে রেস্ট্রিক্টেড, যদি দুই সাইডে থাকে তাহলে দুই সাইডে রেস্ট্রিক্টেড থাকতে পারে। আচ্ছা, এখন পালপেশনে পাবেন হচ্ছে ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেস বিট is shifted to the opposite side. Our vocal fremitus is reduced or absent. পারকাশনে আপনি দেখবেন পারকাশন নোড ইজ স্টোনিডাল। আচ্ছা, অসকালটেশনে দেখবেন আপনি ব্রেথ সাউন্ড ইজ ডিমিনিশড অর রিডিউসড এবং ভোকাল রেজোনেন্স ইজ অলসো ডিমিনিশড অর রিডিউসড। আচ্ছা, এখন আপনি ইনভেস্টিগেট করবেন কিভাবে? ইনভেস্টিগেট করতে হলে প্রথমে আপনি একটা এক্সরে দিবেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের ভাইভায় আসে, অস্পিতে আসে। অনেক সময় আমাদের ভাইবার আগে যে এক্সরে এক্সামিনেশনটা হয়, সেখানে হচ্ছে এক্সরেগুলো দেয় প্লুরাল ইফিউশনের এক্সরে। তাহলে আপনি বলবেন যে প্লেন এক্সরে চেস্ট প্রিভিউ শোয়িং ডেন্স হোমোজেনাস ওপাসিফিকেশন উইথ কার্ভিলিনিয়ার আপার বর্ডার। এই কার্ভিলিনিয়ার আপার বর্ডারটা বলা ইম্পর্টেন্ট। আর কি কি বলবেন? আর হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আপনার অবলিটারেট থাকবে এবং আপনার ট্রাকিয়া এবং কার্ডিয়াক শ্যাডো এগুলো হচ্ছে অপোজিট সাইডে শিফট থাকতে পারে। অ্যান্ড যদি শিফটিং থাকে তাহলে বলবেন, না থাকলে বলবেন না। আচ্ছা, এছাড়া আপনি কী কী এক্সামিনেশন করতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন? আপনি হচ্ছে প্লুরাল ফ্লুইড বের করে প্লুরাল ফ্লুইড অ্যানালাইসিস করতে পারেন।
অ্যান্ড প্লুরাল ফ্লুইড অ্যানালাইসিস মধ্যে প্রথমে হচ্ছে আপনি ফিজিক্যাল অ্যানালাইসিস করবেন। আপনি এটার অ্যামাউন্ট দেখবেন, আপনি কালার দেখবেন। অ্যান্ড কালারে কি নর্মালি হচ্ছে একটা স্ট্র কালার থাকে, এছাড়াও এটা হেমোরেজিক হতে পারে। এটা হচ্ছে যদি আপনার মধ্যে পাস থাকে, পাস থাকলে এটা হচ্ছে যে আপনার টার্বিড হতে পারে। এছাড়া যদি কাইল থাকে তাহলে এটা হচ্ছে মিল্কি হোয়াইট হতে পারে। আচ্ছা, এছাড়াও দেখলেন অ্যামাউন্টটা কি বেশি না কম। এরপর আপনি এখানে দেখবেন পিএইচ এর অ্যামাউন্টটা কেমন, পিএইচ লো পিএইচ হতে পারে, হাই পিএইচ হতে পারে। এখানে আপনি প্রোটিন কাউন্ট দেখবেন, আপনার প্রোটিন কাউন্ট যদি 3 গ্রাম পার ডিএল এর চেয়ে বেশি হয় তখন এটাকে আপনি বলবেন এক্সুডেটিভ, যদি কম হয় তখন আপনি এটাকে বলবেন ট্রানজুডেটিভ। এছাড়াও এটার মধ্যে আমরা এলডিএইচ এর অ্যামাউন্ট দেখতে পারি, কোলেস্টেরলের অ্যামাউন্ট দেখতে পারি। আমি এখানকার প্রোটিনের সাথে সিরাম প্রোটিনের রেশিও করতে পারি, এলডিএইচ এর সাথে সিরাম এলডিএইচ এর রেশিও করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট এখানে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে এডিএ লেভেল। হ্যাঁ, এডিএ কোথায় ইনক্রিজ হয় আমরা জানি, এটা হচ্ছে যদি হচ্ছে টিউবারকুলার প্রলিফেশন হয় তখন হচ্ছে আমরা এখানে এডিএ বৃদ্ধি পাবো। এছাড়াও হচ্ছে যে আপনি নিউমোনিয়ার জন্য নিউমোনিয়া টেস্টগুলো করতে পারেন, টিবির জন্য টিবির টেস্টগুলো করতে পারেন, ব্রঙ্কাল কার্সিনোমার জন্য কার্সিনোমার টেস্টগুলো করতে পারেন। এগুলো হচ্ছে ডিজিজ স্পেসিফিক। আচ্ছা, এখন যদি আমরা কজগুলো একটু পড়ি তাহলে হচ্ছে ট্রানজিটিভ প্রলিফেশনের কজ হচ্ছে সিসিএফ, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড মিক্স সিনড্রোম। অ্যান্ড মিক্স সিনড্রোম যখন বলবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে মিক্স সিনড্রোম জিনিসটা কি। অ্যান্ড মিক্স সিনড্রোম হচ্ছে রাইট সাইডের প্রলিফেশন, অ্যাসাইটিস প্লাস রাইট সাইডের ওভারিয়ান ফাইব্রোমা। এই তিনটা জিনিস যদি একসাথে থাকে তখন এটার নাম হচ্ছে মিক্স সিনড্রোম। আচ্ছা, এখন যদি আমরা এক্সুডেটিভের কজগুলো একটু দেখি, এখন এক্সুডেটিভের কজগুলো হচ্ছে প্যারানিউমোনিক ইনফিউশন, এটাই মোস্ট কমন। সব ধরনের প্রলিফেশনের মোস্ট কমনই হচ্ছে প্যারানিউমোনিক ইনফিউশন অথবা হচ্ছে প্লুরাল টিবি। আচ্ছা, এছাড়া কি হতে পারে, আপনার ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, ডিফারেন্ট কোলাজেন সিনথেসিস ডিজিজগুলো হতে পারে, যেমন এসএলই হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, পালমোনারি ইনফার্কশন হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে এবং সাবফ্রেনিক অ্যাবসেস হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এভাবে ঢালাওভাবে কজগুলো মুখস্থ করেন তাহলে জিনিসটা হবে কজগুলো অ্যাকচুয়ালি আপনাকে মনে থাকবে না। এখন আপনি যদি একটু প্যাথোফিজিওলজিটা বুঝেন তাহলে কজগুলো অ্যাকচুয়ালি মনে রাখা অনেকটা ইজিয়ার হবে। এখন প্যাথোফিজিওলজি হচ্ছে বেশ কয়েকটা প্যাথোফিজিওলজি আছে। ধরেন হচ্ছে প্রথম প্যাথোফিজিওলজি হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড রিডিউস প্লাজমা অঙ্কোটিক প্রেশার। ধরুন কোনো একটা কারণে আপনার বডিতে প্রোটিন কমে যাচ্ছে, যেমন ধরুন সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর জন্য। অ্যান্ড প্রোটিন কমে গেলে আপনার প্লাজমা অঙ্কোটিক প্রেশারটা হচ্ছে কমে যাবে কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি হয়ে যাবে। তখন হচ্ছে যে আপনার ভেসেল থেকে ফ্লুইড হচ্ছে যে বডির বিভিন্ন স্পেসে চলে আসবে। হ্যাঁ, এর জন্য আপনার হচ্ছে আপনার প্লুরাল ইনফিউশন হতে পারে। অথবা ধরুন আপনার প্লুরা অথবা হচ্ছে যে আপনার লাংস প্যারেনকাইমার কোথাও ইনফ্লেমেশন হচ্ছে, অ্যান্ড ইনফ্লেমেশনের কারণে ইনফ্লেমেটরি মেডিয়েটরগুলো রিলিজ হবে যেটার জন্য ভ্যাসোডাইলেটেশন হবে এবং হচ্ছে যে আপনার হচ্ছে ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যাবে। হ্যাঁ, এর জন্য আপনার ইনফিউশন হতে পারে। আর কীভাবে হতে পারে, ধরুন হচ্ছে যে আপনার হচ্ছে যে থোরাসিক ট্র্যাক্টে অবস্ট্রাকশন হয়ে গিয়েছে, ধরুন টিউমার দিয়ে অথবা হাইল্যান্ড লিম্ফ নোড দিয়ে, মানে কি লিমফেটিক অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। এখন এই লিমফেটিক অবস্ট্রাকশনের জন্য কিন্তু আপনার হচ্ছে কি প্লুরাল ইনফিউশন হতে পারে। আপনি যদি প্যাথোফিজিওলজিগুলো মনে রাখেন আপনি বেশ কয়েকটা কজ মোটামুটি নিজের থেকেই বলতে পারবেন। মানে স্পেশাল একটা দুটো কোশ্চেন এখানে করে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে প্লুরাল ইনফিউশন কেন হয়, এটা আপনার জিআইডি থেকেও কোশ্চেনটা আসে, আবার অনেক সময় রেসপিরেটরিতে জিজ্ঞেস করে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কারণে আপনার হচ্ছে প্যানক্রিয়াটো প্লুরাল ফিস্টুলা ফর্মেশন হতে পারে, মানে প্যানক্রিয়াস আর হচ্ছে প্লুরাল মধ্যে একটা হচ্ছে ফিস্টুলা ফর্মেশন হতে পারে, যে ফিস্টুলার জন্য আপনার প্লুরাল ইনফিউশন হতে পারে, এটা একটা কজ। আরেকটা হচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেই ইনফ্ল্যামেটরি কন্ডিশনের জন্য বডির সবগুলা আপনার হচ্ছে স্পেসে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেট করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যে প্লুরাল ইনফিউশন হয় এটা কোন সাইডে হয়, এটা হচ্ছে লেফট সাইডে হয়। আর হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেসের জন্য যে প্লুরাল ইনফিউশনটা হয় সেটা রাইট সাইডে হয়। এখানে স্যাররা কোশ্চেনটা অনেকভাবে আস্ক করে, অনেক সময় এক্সুডেটিভ ট্রানজিটিভের কজ জানতে চায়, অনেক সময় বলে হচ্ছে যে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল কোনগুলা এই কজগুলা বলো। দেন এগুলো মোটামুটি শর্ট কেসে দেওয়া আছে, ডেভিডসনে দেওয়া আছে, আপনারা যেখান থেকে পড়তে চান সেখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা পড়া লাগে, সেটা হচ্ছে এক্সুডেটিভ আর ট্রানজিটিভের ডিফারেন্স। আমরা মোটামুটি বলেছি, এছাড়াও এটা শর্ট কেসে খুব সুন্দর করে দেওয়া আছে।
এখন এক্সুডেটিভ ট্রান্সুডেটিভের কিভাবে ডিফার করবা যদি হচ্ছে এ ধরনের কোনো কোশ্চেন বলে, তখন হচ্ছে কিন্তু লাইটস ক্রাইটেরিয়া একটা জিনিস আছে, এটা বলা কিন্তু খুবই ভালো। লাইটস ক্রাইটেরিয়া এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইটস ক্রাইটেরিয়া আমাদেরকে বলতেছে যে প্লুরাল ফ্লুইডে প্রোটিন আর সিরাম প্রোটিনের রেশিও যদি 0.5-এর চেয়ে বেশি হয় তখন এটা হচ্ছে এক্সুডেটিভ কজ। আর যদি প্লুরাল ফ্লুইডের এলডিএইচ আর সিরাম এলডিএইচ এর রেশিও 0.6-এর চেয়ে বেশি হয় তখন হচ্ছে এটা এক্সুডেটিভ কজ। আর হচ্ছে প্লুরাল ফ্লুইডের এলডিএইচ যদি সিরাম এলডিএইচ এর 2/3-এর চেয়ে বেশি হয় তখনও এটা হচ্ছে এক্সুডেটিভ কজ। ওকে, আচ্ছা ধরুন আপনি প্লুরালিফিকেশন ডায়াগনোসিস করলেন, এখন হচ্ছে আপনার এটা ট্রিটমেন্ট কি হবে? হ্যাঁ, ট্রিটমেন্ট মেইনলি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কজ। যে কজের জন্য প্লুরালিফিকেশন হচ্ছে আপনি সে কজের ট্রিটমেন্ট দিবেন। এছাড়া আর কি করা যাবে? আর হচ্ছে আপনি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারেন। অ্যান্ড প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন আপনি হচ্ছে কতটুকু করবেন? অ্যান্ড প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন ইউজুয়ালি 1.5 লিটারের চেয়ে বেশি করা হয় না। কেন করা হয় না এই কোশ্চেনটা কিন্তু আস করা হয় না কারণ হচ্ছে আপনার এখানে রি এক্সপ্যানশন ইডিমা হতে পারে। এখন আপনাকে জিজ্ঞেস করবে রি এক্সপ্যানশন ইডিমা কেন হয়? আচ্ছা, এই যে প্লুরালিফিকেশন হলো এটার জন্য লাংসটা কী অবস্থায় ছিল? লাংসটা ছিল কম্প্রেসড অবস্থায়। অ্যান্ড লাংসটা যখন কম্প্রেসড অবস্থায় ছিল তখন হচ্ছে ভেসেলগুলো হচ্ছে আপনার হচ্ছে কম্প্রেস ছিল, যে জন্য ওখানে ব্লাড সাপ্লাই ছিল না। এখন ওই ভেসেলগুলো নেক্রোটিক হয়ে গিয়েছে, ইস্টেমিক হয়ে গিয়েছে। এখন সাডেনলি যখন হচ্ছে আপনি ডিকম্প্রেশন করে দিবেন তখন হচ্ছে আপনার লাংসটা এক্সপ্যান্ড করবে। তো এক্সপ্যান্ড করলে ওখানে হচ্ছে ব্লাড সাপ্লাই বাড়বে, তখন এই ইস্টেমিক নেক্রোটিক ভেসেলগুলো ওই ব্লাড সাপ্লাইয়ের ফ্লোটা নিতে পারবে না। ওই জন্য এখান থেকে হচ্ছে হেমোরেজ হয়ে আপনার এখানে এক্সপ্যানশন ইডিমা হতে পারে। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা প্লুরালিফিকেশনের ফেট কি হতে পারে? এখন এক নম্বর হচ্ছে এটা স্পন্টেনিয়াস রেজুলেশন হতে পারে, আপনি কিছু করলেন না, কোনো ট্রিটমেন্ট দিলেন না, এটা নিজে নিজে ঠিক হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি ট্রিটমেন্ট দিলেন, ট্রিটমেন্ট দেওয়ার পর এটা রেজুলেশন হলো, এটা হতে পারে। আচ্ছা, যেহেতু এটা একটা স্ট্যাগন্যান্ট স্পেস, এই স্ট্যাগন্যান্ট স্পেসে ফ্লুইড জমা হয়ে আছে, তো এখানে কি হতে পারে? এখানে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। সেকেন্ডারি ইনফেকশন হলে এটা কিন্তু আবার হচ্ছে এম্পায়ামাতে কনভার্ট করবে। এবং স্যাররা অনেক সময় পার্সেন্টেজ শুনতে চায়, এখানে হচ্ছে অ্যাবাউট 15% অফ দ্য প্লুরালিফিকেশন আপনার হচ্ছে কিন্তু এম্পায়ামাতে কনভার্ট করতে পারে। আচ্ছা, যদি জিনিসটা এম্পায়ামাতে কনভার্ট করে তখন কি হতে পারে? জিনিসটা হচ্ছে একটা ব্রঙ্কাসের আপচার করতে পারে অথবা পায়োনিউমোথোরাক্স ফর্মেশন করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা স্পেশাল কন্ডিশন আছে যেটার নাম হচ্ছে এম্পায়ামা নেসেসিটেন্স। অ্যান্ড এম্পায়ামা নেসেসিটেন্স হলো যে আপনার এটা হচ্ছে সাবকিউটিনিয়াস স্পেসের সাথে আপনার প্লুরাল স্পেসের কমিউনিকেশন হয়ে যায়, এর জন্য প্লুরাল স্পেসের পাসটা হচ্ছে আপনার সাবকিউটিনিয়াস স্পেসে চলে আসে। এই কোশ্চেনটা মেইনলি সার্জারিতে জিজ্ঞেস করে, মেডিসিনে খুব একটা আস্ক করে না। আচ্ছা, এরপর আমরা পড়বো এম্পায়ামা। এম্পায়ামা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্র্যাঙ্ক পাস ইন প্লুরাল ক্যাভিটি। এখন কজেস অফ এম্পায়ামা কি? কজেস অফ এম্পায়ামা হচ্ছে আপনি মোটামুটি যা এক্সুডেটিভ কজ পড়ছিলেন প্লুরালিফিকেশনে সবগুলো থেকে আপনার এম্পায়ামা হতে পারে। যেমন প্যারানিউমোনিক ইনফিউশন থেকে হতে পারে, টিউবারকুলার প্লুরাল টিবি থেকে হতে পারে। আচ্ছা, এখন আপনি যদি এম্পায়ামা ডায়াগনোসিস করবেন, এম্পায়ামা ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলেছি, আপনি হচ্ছে এক্সরেতে এখানে হচ্ছে যে একটা এনসিস্টেড অথবা লোকুলেটেড আপনি হচ্ছে প্লুরালিফিকেশন পেতে পারেন। এটা হচ্ছে ক্লাসিক্যালি এক্সরেতে হচ্ছে ডি শেপটার থাকে, মানে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার ডি এর মতো শেপ হয়ে থাকে। আচ্ছা, যদি এম্পায়ামা আপনি ডায়াগনোসিস করেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে পাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। পাসটা যদি থিন হয় তাহলে হচ্ছে আপনি ক্যানুলা দিয়ে বের করে ফেলতে পারবেন, যদি ঠিক হয় তাহলে হচ্ছে এটা সার্জিক্যাল প্রসিডিওরের দিকে যেতে হবে। এছাড়াও ওই পাসের আপনি কালচার সেন্সিটিভিটি করে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দেবেন। এখন এম্পায়ামা সম্পর্কে এতটুকু জানলে যথেষ্ট। আচ্ছা, এখন হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ কাইলোথোরাক্স, আরেকটা কোশ্চেন করে। এটা হচ্ছে ট্রমা টু দ্য থোরাসিক ডাক্ট, এনি নিউপ্লাসিয়া, bronchial or metastatic, compressing the thoracic duct, infection like TB and filariasis, and lymphoma of thoracic duct. And এগুলো সবগুলোই হচ্ছে যে আপনার হচ্ছে লিমফ্যাটিক অবস্ট্রাকশন করে, এবং লিমফ্যাটিক অবস্ট্রাকশন করলে তখন কিন্তু আপনার হচ্ছে কাইলোথোরাক্স হতে পারে। আচ্ছা,
এখান থেকে আরেকটি কয়েকটি কোশ্চেন আসে, যেমন ফ্যান্টম টিউমার কী জিনিস। ফ্যান্টম টিউমার হচ্ছে যে যদি আপনার প্রোয়ালিফেশনটা যদি লোকালাইজড হয়, সম্পূর্ণ লাংসে না হয়, আপনার যদি হচ্ছে ইন্টারলোবুলার ফিশারের মধ্যে মানে সালকাসের মধ্যে যদি হচ্ছে আপনার শুধুমাত্র প্রোয়ালিফেশন থাকে, তখন এই জিনিসটা হচ্ছে আপনি এক্সরেতে কিন্তু এটা দেখতে অনেকটা টিউমারের মতো মনে হবে। এই জিনিসকে বলা হয় ফ্যান্টম টিউমার অথবা সিউরো টিউমার। এটা ক্যারেক্টারিস্টিক্সলি আমরা পাবো হচ্ছে যে সিসিএফ এর মধ্যে। আচ্ছা, এছাড়াও একটা প্রশ্ন আস করা হয়, হোয়াট ইজ ইয়েলো নেল সিনড্রোম। ইয়েলো নেল সিনড্রোম হচ্ছে নেল হচ্ছে ইয়েলো থাকবে, থিক থাকবে, লিম্ফেডিমা অফ লেগস থাকবে, অ্যান্ড প্রোয়ালিফেশন অর ব্রঙ্কিয়াক্টেসিস। এই তিনটা জিনিস একসাথে থাকলে এটাকে বলা হয় ইয়েলো নেল সিনড্রোম। আচ্ছা, এখন স্যাররা অনেক সময় স্পেসিফিক কোয়েশ্চেন করে, তুমি প্লুরাল ফ্লুইড অ্যানালাইসিস করলা, এখানে ইউসোনোফিল কাউন্ট বেশি পাইলা, এখন তুমি কি সাসপেক্ট করবা? অ্যান্ড ইউসোনোফিল কাউন্ট যদি বেশি পাওয়া যায় তাহলে হচ্ছে এটা হতে পারে পালমোনারি ইনফার্কশনের জন্য, তারপর হচ্ছে যে হাইপার ইউসোনোফিলিয়ার জন্য হতে পারে, ইউসোনোফিলিক নিউমোনাইটিসের জন্য হতে পারে। আচ্ছা, এছাড়াও অনেক সময় কোয়েশ্চেন করে যে তুমি যে এখানে অ্যামাইলেজ লেভেল দেখলা, অ্যামাইলেজ লেভেল কেন দেখবা? অ্যামাইলেজ লেভেল দেখবো হচ্ছে যে যখন হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হবে, যে আমরা বলেছিলাম যে প্যানক্রিয়াটোপ্লুরাল ফিস্টুলা ফর্মেশন হতে পারে, তখন কিন্তু হচ্ছে আপনার প্লুরাল ফ্লুইডে অ্যামাইলেজ লেভেল কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, আরও এখানে অনেক সময় কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ দ্য কজ অফ হিমোথোরাক্স। এটা হচ্ছে ট্রমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্লুরাল মেসোথেলিওমা অ্যান্ড পালমোনারি ইনফেকশন। আচ্ছা, আমাদের প্রোয়ালিফেশন মোটামুটি আমরা পড়ে ফেলেছি, প্রোয়ালিফেশন এতটুকু জানলেই হবে। আর এখন একটা নতুন টপিক শুরু করছি, এটা হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ডেফিনেশন লাগবে, হোয়াট ইজ নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স হচ্ছে প্রেজেন্স অফ এয়ার ইন প্লুরাল স্পেস। এখন নিউমোথোরাক্সের কজ আপনাকে প্রশ্ন করতে পারে। যদি কজ প্রশ্ন করে তাহলে আপনি প্রথমে দুই ভাগে ভাগ করে ফেলবেন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ট্রমাটিক। স্পন্টেনিয়াস মানে হচ্ছে নিজে নিজেই আপনার নিউমোথোরাক্স হবে, আর ট্রমাটিক মানে হচ্ছে কোনো একটা ইনজুরির কারণে নিউমোথোরাক্স হবে। এখন স্পন্টেনিয়াসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এখন প্রাইমারি মানে হচ্ছে আপনার আগে কোনো প্রি এক্সিস্টিং লাং ডিজিজ ছিল না, আপনার হচ্ছে হঠাৎ করে অটোমেটিক হচ্ছে আপনার নিউমোথোরাক্স হয়ে গিয়েছে। আর সেকেন্ডারি নিউমোথোরাক্স হচ্ছে যে আপনার আগের থেকে একটা লাং ডিজিজ হয়েছিল এবং সেই লাং ডিজিজটার জন্যই হচ্ছে আপনার নিউমোথোরাক্সটা হয়েছে। এখন প্রাইমারি কজগুলো হচ্ছে রাপচার অফ এ স্মল এমফাইসেমাটাস বুলা, রাপচার অফ সাবপ্লুরাল বেব। এখন ডেভিডসন একটা ডেফিনেশন দেওয়া আছে কখন আপনি এটাকে প্রাইমারি নিউমোথোরাক্স বলবেন। আপনি প্রাইমারি নিউমোথোরাক্স বলবেন যখন হচ্ছে এক্সরেতে যে আপনার লাংসের যে এজটা আছে সেটা হচ্ছে চেস্ট ওয়াল থেকে 2 সেন্টিমিটারের মধ্যে থাকবে। তার মানে হচ্ছে আপনি যে নিউমোথোরাক্সে দেখবেন নিউমোথোরাক্সটা খুবই ছোট হবে এবং লাংসটা মাত্র হচ্ছে চেস্ট ওয়াল থেকে 2 সেন্টিমিটার দূরে থাকবে। তার মানে এ ধরনের ছোট নিউমোথোরাক্স হলে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি নিউমোথোরাক্স। আচ্ছা, এখন সেকেন্ডারি নিউমোথোরাক্সের কিছু কজ আছে, এগুলো পারতে হবে। এখন এই কজগুলো হচ্ছে সিওপিডি, টিবি, ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আর ট্রমাটিক নিউমোথোরাক্সের কজ হচ্ছে বেসিক্যালি আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিক মানে হচ্ছে আমরা যখন কোনো প্রসিডিওর করতে চাই তখন হচ্ছে যে আমাদের কারণে অ্যাকচুয়ালি হচ্ছে নিউমোথোরাক্স হয়ে গিয়েছে। যেমন হচ্ছে প্রোয়ালিফেশন যখন আপনি ড্রেন করবেন, এখন ড্রেন করার সময় যদি যে আপনার নিউমেটিক ভালভের একটা সিলের ব্যাপার আছে, নিউমেটিক সিল যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি হচ্ছে প্রোয়ালিফেশন ড্রেন করতে গিয়ে আপনি হচ্ছে যে হাইড্রোনিউমোথোরাক্স বানিয়ে দিয়ে আসতে পারেন। তার মানে হচ্ছে এখানে ভিতরে ফ্লুইডও থাকবে, ভিতরে ইয়ারও থাকবে, এটা কিন্তু একটা কমপ্লিকেশন। আচ্ছা, এখন আপনি ক্লিনিক্যাল ফিচার কি পাবেন, ক্লিনিক্যালি কয় ভাগে ভাগ করবেন প্রোয়ালিফেশনকে? ক্লিনিক্যালি বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লোজড, ওপেন আর হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। অ্যান্ড ক্লোজ বলবেন কখন? ক্লোজ হচ্ছে when the communication between the airways and the pleural space seals off as the lung deflates and does not reopen. তার মানে এটা হচ্ছে লাং যখন ডিফ্লেট করে তখন হচ্ছে যে কমিউনিকেশনটা হয়েছিল লাংস এবং প্লুরাল স্পেসের মধ্যে ওইটা হচ্ছে নিজে নিজে সিলিং হয়ে যায়, মানে নিজে নিজে বন্ধ হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে আপনার নর্মাল প্লুরাল স্পেসের যে প্রেশার, যে ট্রান্সপালমোনারি প্রেশার, সেটা কিন্তু নেগেটিভ। আচ্ছা, এখানে হচ্ছে সামান্য একটু এয়ার জমা হয়, যেহেতু খুব একটা বেশি এয়ার জমা হয় না, এখানে কিন্তু আপনার হচ্ছে প্রেশারটা স্টিল নেগেটিভ থাকবে। তার মানে হচ্ছে আপনার বাইরের যে প্রেশার সেই প্রেশার থেকে কম প্রেশার থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লোজ টাইপ অফ নিউমোথোরাক্সে আপনার হচ্ছে যে এখানে হচ্ছে প্লুরাল প্রেশার কি থাকবে? নেগেটিভ থাকবে।
আচ্ছা, ইউজুয়ালি ক্লোজগুলো যেহেতু খুব ছোট হয়, এগুলো হচ্ছে স্পন্টেনিয়াসলি আপনার রেজলিউশন করা যায়, এখানে কিন্তু কোনো ট্রিটমেন্ট লাগা না ইউজুয়ালি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ধরুন আপনার লাংটা ডিফ্লেট হলো, কিন্তু আপনার যে ওপেনিংটা ছিল সেই ওপেনিংটা ক্লোজ হলো না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার বাতাস ঢুকবে, আবার বাতাস বের হবে, ইন্সপিরেশনে বাতাস ঢুকবে, এক্সপিরেশনে বাতাস বের হবে। এখন এই জিনিসটাকে বলা হয় ওপেন নিউমোথোরাক্স। এখন ওপেন নিউমোথোরাক্সের জিনিসটা হয় সেটা হচ্ছে যে ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা ফর্মেশন হয়, তার মানে ব্রঙ্কাস আর প্লুরার মধ্যে একটা ফিস্টুলা ফর্মেশন হয়। যেহেতু বাতাস ঢুকে বাতাস বের হয়, বাতাস ঢুকে বাতাস বের হয়, সেই জন্য এখানে প্লুরাল প্রেশার থাকবে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যেহেতু এরকম বাতাস ঢুকছে বের হচ্ছে, তাহলে হচ্ছে এখানে ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেশি থাকবে, তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার এম্পাইমা ফর্মেশন হতে পারে। আচ্ছা, এখন কজগুলো হচ্ছে রাপচার অফ এ বুলা, টিউবারকুলাস ক্যাভিটি অ্যান্ড লাং অ্যাবসেস। আচ্ছা, এছাড়াও একটা ক্লিনিক্যাল টাইপস আছে, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। অ্যান্ড টেনশন নিউমোথোরাক্স হচ্ছে জিনিসটি ইন্টারেস্টিং, এটা হচ্ছে একটা ভালভুলার ভ্যারাইটি অফ নিউমোথোরাক্স। এখানে হচ্ছে আপনার ইন্সপিরেশনের সময় বাতাস হচ্ছে প্লুরাল স্পেসে আসবে, কিন্তু এক্সপিরেশনের সময় বাতাসটা আবার হচ্ছে ব্যাক করবে না। এখন যার কারণে এখানে হচ্ছে আস্তে আস্তে এয়ার প্রেশার বিল্ড আপ করতে থাকবে। এরকম এয়ার প্রেশার বিল্ড আপ করতে করতে একসময় আপনার হচ্ছে প্লুরাল প্রেশার কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, যখন এরকম বেশি বাতাস অনেক বেশি হয়ে যাবে, তখন কি করবে? বাতাসগুলো লাংসকে কম্প্রেস করে রাখবে, প্লাস হচ্ছে ট্রাকিয়া, মিডিয়াস্টিনাম এবং কার্ডিয়াক শ্যাডো যেটা আছে সেটাকে হচ্ছে অপোজিট দিকে শিফট করবে। এখন টেনশন নিউমোথোরাক্স একটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। পেশেন্ট যদি আপনার কাছে টেনশন নিউমোথোরাক্স নিয়ে আসে, তাহলে হচ্ছে আপনাকে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে হচ্ছে যে মেজার্স নিতে হবে, নাহলে কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি, নিউমোথোরাক্সের পেশেন্ট হচ্ছে ক্লাসিক্যালি আমাদের কাছে প্রেজেন্ট করবে হচ্ছে সাডেন অনসেট ইউনিল্যাটারাল ব্রেথলেসনেস অ্যান্ড প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন। প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন মানে হচ্ছে ইন্সপিরেশনে আপনার হচ্ছে এখানে ব্যথা করবে, আর হচ্ছে আপনি এখানে প্লুরাল রাব পাইতে পারেন। আচ্ছা, অ্যান্ড টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে আপনি হচ্ছে কিছু আলাদা ফিচার পাবেন, যেমন এখানে হচ্ছে যে ব্রেথলেসনেসটা থাকবে সেটা হবে র্যাপিডলি প্রোগ্রেসিং, খুব তাড়াতাড়ি পেশেন্ট হচ্ছে ব্রেথলেস হয়ে যাবে। আচ্ছা, পেশেন্টের মার্ক ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপোটেনশন থাকবে, সাইনোসিস থাকবে এবং ট্রাকিয়াল ডিসপ্লেসমেন্ট থাকবে। পেশেন্টের সাইনোসিস থাকবে, তার মানে হচ্ছে অলরেডি পেশেন্টের বডিতে হচ্ছে হাইপারক্যাপনিয়া শুরু হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়া শুরু হয়ে গিয়েছে। আর মার্ক ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন এগুলো থাকবে, কারণ হচ্ছে পেশেন্ট হচ্ছে শকে থাকতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আপনি পেশেন্টকে ইনভেস্টিগেট করবেন কিভাবে? পেশেন্টকে ইনভেস্টিগেট করবেন আপনি হচ্ছে প্রথমে একটা এক্স রে করবেন। এক্স-রেতে আপনি কি পাবেন? এক্স-রেতে পাবেন হচ্ছে হাইপার ট্রান্সলুসেন লাং ফিল্ড উইথ অ্যাবসেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং অ্যান্ড কলাপস লাং, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড। এখন এটাও কিন্তু আপনাদের হচ্ছে ভাইভাতে এই কোশ্চেনটাও কিন্তু আস্ক করে, ভাইভাতে কিন্তু আপনাকে নিউমোথোরাক্সের এক্স-রে ফিল্ম দিতে পারে, তাই এটা একটু কীভাবে বলতে হবে এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, এখন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্ট যখন আসবে আপনি পেশেন্টকে সাথে সাথে অক্সিজেন দিবেন। পেশেন্ট যদি শকে থাকে তাহলে শকের ট্রিটমেন্ট করবেন। এখন ম্যানেজমেন্টটা দুভাবে বলা যায়। যদি হচ্ছে আপনার টেনশন নিউমোথোরাক্স থাকে তাহলে হচ্ছে আপনি ইমিডিয়েট ডিকম্প্রেশন করবেন। ইমিডিয়েট ডিকম্প্রেশন কীভাবে করবেন? আপনি হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইনে আপনি হচ্ছে একটা হোয়াইট বোর ক্যানুলা ঢুকিয়ে দিবেন। হোয়াইট বোর ক্যানুলা মানে হচ্ছে একটা 16F সাইজের ক্যানুলা আপনি হচ্ছে দিবেন। তখন হচ্ছে আপনার ভিতরে যে বাতাসটা জমা ছিল ওই বাতাসটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আপনি কতক্ষণ বাতাস বের করবেন? বাতাস তো বের করতেই থাকবেন এমন তো হবে না। আপনি হচ্ছে 2.5 লিটারের চেয়ে বেশি বাতাস হচ্ছে আপনি ক্যানুলা দিয়ে বের করবেন না। অথবা আপনি ক্যানুলার মধ্যে কোনো রকম একটা রেজিস্ট্যান্ট ফিল করতেছেন, তখন আপনি আর বাতাস বের করবেন না। অথবা পেশেন্ট হচ্ছে ভিগোরাসলি কাফিং, তখন আপনি বাতাস বের করবেন না। তাহলে এখানে 3টা কজ আছে। একটা হচ্ছে মোর দেন 2.5 লিটার এয়ার, ভিগোরাস কাফিং অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ ফেল্ট, তখন হচ্ছে আপনি হচ্ছে ক্যানুলাটা বের করে ফেলবেন, ক্যানুলা দিয়ে আপনি আর বাতাস বের করবেন না। আচ্ছা, এরপরে যে ম্যানেজমেন্টটা সেটা হচ্ছে আপনার ডেভিডসন থেকে পড়বেন। এটা ডেভিডসনের একটা ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টটাই সবচেয়ে ভালো, এভাবে লিখলে সবচেয়ে সুন্দর হয় এবং স্যারদেরকে বললে স্যাররাও খুশি হয়। এখন এটা হচ্ছে 627 পেজে আছে ডেভিডসনের, 17.73 চার্টটা।
আচ্ছা, এই চার্ট অনুসারে আপনি হচ্ছে প্রথমে দেখবেন পেশেন্টের কোনো মেডিয়াস্টিনাল শিফটিং আছে কিনা। মনে রাখবেন মেডিয়াস্টিনাল শিফটিং থাকলে এটা টেনশন নিউমোথোরাক্স, আপনার অন্য কিছু চিন্তা করার দরকার নেই। আপনি হচ্ছে সাথে সাথে ওয়াটার সিল ড্রেনেজ দিয়ে দেবেন। অ্যান্ড ওয়াটার সিল ড্রেনেজ কী জিনিস, এটা হচ্ছে আপনার 4th 5th অথবা 6th ইন্টারকোস্টাল স্পেস দিয়ে একটা ড্রেন টিউব ঢুকানো হয়। এই ড্রেন টিউবটা একটা ওয়াটার সিলের আন্ডারে থাকে, অথবা একটা স্পেশাল ভালভ আছে যার নাম হচ্ছে হাইমলিক ভালভ। এই হাইমলিক ভালভের আন্ডারে থাকে। এখন স্যাররা কোশ্চেন করে ওয়াটার সিল কেন দিব। এখন স্যার ওয়াটার সিল দিব কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ফ্লুইডের নিচে হচ্ছে বাতাসগুলো আটকে যাবে, বাতাসগুলো আবার হচ্ছে ব্যাক করে হচ্ছে বাইরে থেকে লাংসের ভিতরে ঢুকতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে আপনি ওয়াটার সিল ড্রেনেজ কাদের দিবেন, যদি দেখেন আপনার টেনশন নিউমোথোরাক্স আছে, আপনি হচ্ছে সাথে সাথে ওয়াটার সিল ড্রেনেজ দিয়ে দিবেন। ডিকম্প্রেশন করতে পারেন, নাও করতে পারেন। আচ্ছা, যদি টেনশন নিউমোথোরাক্স না থাকে তখন আপনি চিন্তা করবেন পেশেন্টের কোনো ক্রনিক লাং ডিজিজ আছে কিনা। যদি ক্রনিক লাং ডিজিজ থাকে তাহলে হচ্ছে তাও আপনি হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ করবেন। যদি না থাকে তখন আপনি দেখবেন এই যে নিউমোথোরাক্স হলো, এই নিউমোথোরাক্সটার সাইজ কতটুকু, তার মানে হচ্ছে হেমিথোরাক্সের 15% থেকে বেশি কিনা। যদি হেমিথোরাক্সের 15% থেকে বেশি থাকে তখন সেটাকে আমরা বলি লার্জ নিউমোথোরাক্স। এখন পেশেন্টের যদি লার্জ নিউমোথোরাক্স থাকে প্লাস এজ যদি 50 থেকে বেশি হয় তখন হচ্ছে আপনারা ওয়াটার সিল ড্রেনেজ দিবেন। আচ্ছা, যদি এজ 50 থেকে কম হয় তখন কি করবেন, তখন হচ্ছে ক্যানুলা দিয়ে পারকিউটিনাস নিডল অ্যাসপিরেশন করবেন। আচ্ছা, পারকিউটিনাস নিডল অ্যাসপিরেশন করতে করতে যদি 2.5 লিটারের চেয়ে বেশি হয়ে যায়, তারপরও যদি বাতাস রয়ে যায় তখন কি করবেন, তখন হচ্ছে সেই ওয়াটার সিল ড্রেনেজ দিবেন। তাহলে ওয়াটার সিল ড্রেনেজ কখন কখন দিবেন, টেনশন নিউমোথোরাক্স থাকলে দিবেন, ক্রনিক লাং ডিজিজ থাকলে দিবেন, যদি হচ্ছে লার্জ নিউমোথোরাক্স থাকে প্লাস এজ 50-র বেশি তখন দিবেন, যদি হচ্ছে এজ 50-র কম হয় কিন্তু হচ্ছে পারকিউটিনাস নিডল অ্যাসপিরেশনের 2.5 লিটারের চেয়ে বেশি বাতাস আসছে তখন হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ দিবেন। আচ্ছা, যাদের এই কন্ডিশনগুলো নাই তাদেরকে কি করবেন, তাদেরকে হচ্ছে আপনি পেশেন্টকে অবজারভেশনে রাখবেন, পেশেন্টকে আউট পেশেন্ট ফলো আপ দিতে পারেন, অথবা আপনি পেশেন্টকে অ্যাডমিট করতে পারেন। আচ্ছা, এখানে স্যাররা কোশ্চেন করে হচ্ছে তুমি যে টিউবটা দিলা এটা কয়দিন রাখবা। এখন কথা হচ্ছে টিউবটা যেহেতু একটা পানির লেভেলের নিচে থাকে, এখানে হচ্ছে বাবলিং হয়, মানে আমরা যেটাকে বলি বুদবুদ, মানে বুদবুদ উঠে এখানে। কারণ আপনি হচ্ছে বাবলিংটা দেখবেন। অ্যান্ড বাবলিং যদি স্টপ হয়ে যায় 24 আওয়ার পর আপনি হচ্ছে একটা এক্সরে করাবেন। এক্সরেতে যদি দেখেন নিউমোথোরাক্স ইজ রিজলভড তখন হচ্ছে আপনি টিউবটা খুলে ফেলবেন। আচ্ছা, ধরেন বাবলিং সাউন্ড হচ্ছে না, এটা কি কি ইন্ডিকেশন করে, বাবলিং সাউন্ড হচ্ছে না একদিক দিয়ে ইন্ডিকেশন করে ঠিক আছে আপনার নিউমোথোরাক্স রিজলভড, আপনি ভালো হয়ে গেছেন। আরেকটা হতে পারে আপনার টিউব ব্লকেজ হয়ে গিয়েছে, অথবা টিউবের মধ্যে কিঙ্কিং হয়ে গিয়েছে। কিঙ্কিং মানে হচ্ছে টিউবটা হচ্ছে আপনার থোরাসিক ক্যাভিটির মধ্যে গিয়ে পেঁচিয়ে গিয়েছে। এসব কন্ডিশন হলে আপনার হয় টিউব ক্লিয়ারেন্স করতে হবে, না হলে টিউব খুলে ফেলতে হবে, দুটোর একটা করতে হবে। আচ্ছা, এখন কারো যদি 5 থেকে 7 দিন ধরে আপনার হচ্ছে বাবলিং হচ্ছে, স্টিল আপনার নিউমোথোরাক্স রিজলভ হচ্ছে না, এসব পেশেন্টদের কিন্তু সার্জারি করতে হবে। মানে এটা কিন্তু সার্জারির একটা ইন্ডিকেশন, 5 থেকে 7 দিন পরও যদি আপনার বাবলিং অফ না হয়। আচ্ছা, এখন কিছু কিছু পেশেন্ট আছে যাদের রিকারেন্ট নিউমোথোরাক্স হয়, একবার আছে বেশি হলে এটা আমাকে রিকারেন্ট নিউমোথোরাক্স বলি। এসব রিকারেন্ট নিউমোথোরাক্সদের পেশেন্টের কজ কি, মানে রিকারেন্ট নিউমোথোরাক্সের কজ কি, এখানে হতে পারে আপনার সিস্টিক ফাইব্রোসিসের জন্য হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, আর হচ্ছে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। এসব রিকারেন্ট নিউমোথোরাক্সের পেশেন্ট নিয়ে আপনি কি করবেন, এখানে একটা সার্জারির নাম লেখা আছে, এটা হচ্ছে প্লুরোডেসিস। প্লুরোডেসিস মানে হচ্ছে আপনার পুরার একটা লেয়ারকে নষ্ট করে দেওয়া। পুরার একটা লেয়ারকে নষ্ট করে দিলে আপনার প্লুরাল ক্যাভিটি থাকবে না, সুতরাং ওখানে আর এয়ার অ্যাকুমুলেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানে প্লুরোডেসিস কীভাবে করে এবং কয়টাভাবে করা যায়, কোশ্চেনটাও লাগে। এটা বেসিক্যালি দুইটাভাবে করা যায়, একটা হচ্ছে কেমিক্যাল প্লুরোডেসিস আর একটা হচ্ছে সার্জিক্যাল প্লুরোডেসিস। কেমিক্যাল প্লুরোডেসিস আপনি কীভাবে করবেন, আপনি লাংসের মধ্যে একটা টিউব দিবেন, এই টিউব দিয়ে আপনি এর মধ্যে টেট্রাসাইক্লিন, কাওলিন, তারপর হচ্ছে ট্যাল্ক, এগুলো সব হচ্ছে সাইটোটক্সিক এজেন্ট, এসব এজেন্ট দিয়ে দিবেন। এসব এজেন্ট দিয়ে হচ্ছে আপনি পুরার একটা লেয়ার নষ্ট করে দিবেন, এটা একটা কাজ করতে পারেন। অথবা আপনি হচ্ছে সার্জিক্যালি প্লুরেক্টমি করতে পারেন, প্লুরাল একটা লেয়ার কেটে ফেলতে পারেন, অথবা হচ্ছে এখানে প্লুরাল অ্যাব্রেশন করতে পারেন, মানে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে প্লুরাল একটা লেয়ার নিয়ে আসতে পারবেন।
এখন এই সবগুলো প্রসিডিউরই অনেক পেইনফুল কন্ডিশন, সুতরাং পেশেন্টকে খুব ভালোভাবে অবজার্ভ করতে বলা আছে। আচ্ছা, ওকে, এখানে একটা গ্রেডিং আছে, গ্রেডিং অফ নিউমোথোরাক্স। আপনি কখন মাইল্ড নিউমোথোরাক্স বলবেন যদি হচ্ছে 20% অফ রেডিওলজিক্যাল ভলিউম হয়, মানে হচ্ছে আপনার নিউমোথোরাক্সটা যদি হচ্ছে পুরো এক্সট্রা 20% হচ্ছে কম হয়, তখন এটাকে আপনি বলবেন মাইল্ড নিউমোথোরাক্স। মডারেট বলবেন 20 to 50% হলে, লার্জ বলবেন মোর দেন 50% প্লাস কলাপসের ফিচার থাকলে, আর টেনশন নিউমোথোরাক্স বলবেন যখন হচ্ছে পেশেন্টের মেডিয়াস্টিনাল শিফটিং অথবা ট্রাকিয়ার শিফটিং থাকবে, প্লাস হচ্ছে পেশেন্টের শকের ফিচার থাকবে। আচ্ছা, আমরা নিউমোথোরাক্স মোটামুটি পড়েছি। এখানে আমরা আপনারা একটু শর্টকাট থেকে দেখবেন, প্লাস হচ্ছে ডেভিডসনটা একটু দেখবেন। এখন আমরা নেক্সট টপিকে চলে আসবো। নেক্সট টপিক হচ্ছে আমাদের ব্রঙ্কিয়াক্টাসিস। ব্রঙ্কিয়াক্টাসিস হচ্ছে এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের লং কেসে এটা আসবে না। ব্রঙ্কিয়াক্টাসিস প্রথমে আমাদের লাগবে ব্রঙ্কিয়াক্টাসিসের ডেফিনেশনটা। ডেফিনেশন হচ্ছে ব্রঙ্কিয়াক্টাসিস মিনস পার্মানেন্ট ডিস্ট্রাকশন অ্যান্ড ডাইলেটেশন অফ ব্রঙ্কাই প্রক্সিমাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল। মানে টার্মিনাল ব্রঙ্কিউলের সামনে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশটুকু আছে সেগুলো হচ্ছে আপনার পার্মানেন্টলি ডাইলেটেড হয়ে যাবে এবং ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। আচ্ছা, এর কারণ হচ্ছে আপনি এক্সরেতে হচ্ছে বড় বড় হচ্ছে আপনি হচ্ছে এয়ারফিল ক্যাভিটি পাবেন। ওকে, আচ্ছা, এখন ব্রঙ্কিয়াক্টাসিস বললে আমাদের ব্রঙ্কিয়াক্টাসিসের কজগুলো লাগবে। অ্যান্ড কজের মধ্যে প্রথমে আপনারা দুই ভাগ করে বলবেন, একবার বলবেন হচ্ছে কনজেনিটাল এবং বলবেন অ্যাকুয়ার্ড। অ্যান্ড কনজেনিটালের কজ কী কী? কনজেনিটালের কজ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, কার্টাগেনাস সিনড্রোম অ্যান্ড প্রাইমারি হাইপোগামা গ্লোবিনেমিয়া। এখন এখানে যখনই আপনি বলবেন প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, পরের আরেকটা কোশ্চেন করবে এর সাথে কি পাবা, এর সাথে থাকবে হচ্ছে ইম্পর্টেন্স থাকতে পারে। আর যদি কার্টাগেনাস সিনড্রোম বলেন তাহলে জিজ্ঞেস করবো এটা কি জিনিস। আচ্ছা, এটা হচ্ছে একটা সিলিয়ারি ডিসঅর্ডার। এখানে আপনি ব্রঙ্কিয়াক্টাসিস পাবেন, ডেক্সট্রোকার্ডিয়া পাবেন, সাইনোসাইটিস পাবেন, প্লাস হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল পাবেন। এই চারটি জিনিস একসাথে হচ্ছে কার্টাগেনাস সিনড্রোম। যদি আপনি কজ বলেন তাহলে আপনার কাজ করতে পারে। এছাড়া হচ্ছে অ্যাকুয়ার্ড কজ অফ ব্রঙ্কিয়াক্টাসিস আছে। অ্যাকুয়ার্ড কজ হচ্ছে নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ইনহেলড ফরেন বডি অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউমার। এখন এখানে বেসিক্যালি প্যাথোফিজিওলজিটা কি, মানে অ্যাকচুয়ালি কি হয়? অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় এখানে হচ্ছে যে একটা ক্রনিক ইনফ্লেমেশন থাকে অনেক দিন, অনেকগুলো প্যাথোফিজিওলজি আছে। একটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লেমেশন থাকে, এই ক্রনিক ইনফ্লেমেশনের জন্য এখানে হচ্ছে যে বারবার হিলিং অ্যান্ড রিপেয়ার হয়। অ্যান্ড যখন বারবার এই ধরনের হিলিং অ্যান্ড রিপেয়ারিং হয় তখন সেখানে প্রচুর পরিমাণে ফাইব্রোসিস হয়, প্রচুর পরিমাণে স্কারিং হয়, প্লাস এখানে হচ্ছে যে কিছুটা মিউটেশন হয়। ফলে নতুন যে সেলগুলো তৈরি হয় সেগুলোর আগের মতো থাকে না, এগুলোর অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, সেখানে একটা ডায়ালেটেড ব্রঙ্কাস তৈরি হতে পারে। এটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম হচ্ছে যে আপনার হচ্ছে যে সিলিয়াগুলো আছে, আমাদের সিলিয়াগুলো হচ্ছে যে আপনার হচ্ছে ইনওয়ার্ডস থেকে আউটওয়ার্ডস এটা হচ্ছে বিডিং অ্যাকশন থাকে। এখন এই সিলিয়াগুলোর মধ্যে আপনার ডিসঅর্ডার থাকতে পারে, যেমন প্রাইমারি সিলিয়ারি ডিসঅর্ডার, তারপর হচ্ছে কার্টাগেনাস সিনড্রোম। এই সিলিয়ারি ডিসঅর্ডারের কারণে সেখানে হচ্ছে যে আপনার যে ব্রঙ্কিয়াল সিক্রেশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ড্রেনেজটা কিন্তু খারাপভাবে হতে পারে, অ্যান্ড সে কারণে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়ে সেখানে ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, ফাইব্রোসিস হয়ে ব্রঙ্কিয়াক্টাসিস হতে পারে। আবার আরেকটা মেকানিজম আছে, আপনার সিলিয়ায় কাজ করার জন্য কিছু আয়ন ট্রান্সপোর্ট চ্যানেলের প্রয়োজন আছে, যেমন হচ্ছে ক্লোরাইড চ্যানেল। এই ক্লোরাইড চ্যানেলের মধ্যেও আপনার হচ্ছে কিন্তু ডিসঅর্ডার হতে পারে, যেমন সিস্টিক ফাইব্রোসিস। এই সবগুলা কজ মিলিয়ে এবং হচ্ছে কিছু অবস্ট্রাকশনের কারণে আপনার হচ্ছে ব্রঙ্কিয়াক্টাসিস হতে পারে। আচ্ছা, এখন ব্রঙ্কিয়াক্টাসিসে আপনি কী কী ক্লিনিক্যাল ফিচার পাবেন? হ্যাঁ, ব্রঙ্কিয়াক্টাসিসের ক্লিনিক্যাল ফিচার খুবই স্পেসিফিক। অ্যান্ড পেশেন্ট এসে বলবে আমার হচ্ছে কাফ কি? কাফ হচ্ছে ক্রনিক, ডেইলি অ্যান্ড পারসিস্টেন্ট। এই তিনটা কথা বলতে হবে, ক্রনিক, ডেইলি অ্যান্ড পারসিস্টেন্ট কফ। আচ্ছা, সাথে কি দেখবে? কোপিয়াস কন্টিনিউয়াস পুরুলেন্ট স্পুটাম। আচ্ছা, সাথে কি থাকতে পারে? প্লুরাইটিক চেস্ট পেইন, আর হচ্ছে হেমোপটাইসিস। হেমোপটাইসিস এখানে কেন হবে? হেমোপটাইসিস এখানে স্ট্রিক্স অফ ব্লাড থাকবে, আর ম্যাসিভ হেমোপটাইসিস কেন হবে? এখন এখানে হচ্ছে যে কোনো কারণে আপনার যে হচ্ছে মিউকোসা থাকে সেই মিউকোসাটা ইডিমেটাস থাকে, এই ইডিমেটাস হওয়ার কারণে ওই মিউকোসার মধ্যে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো ফ্রাইবেল থাকে। এই ব্লাড ভেসেল রাপচার হয়ে আপনার হচ্ছে হেমোপ্টাইসিস হতে পারে, এটা একটা কজ। আর ম্যাসিভ হেমোপ্টাইসিস হবে আপনার হচ্ছে যদি কোনো কারণে একটা ভেসেল যদি আপনার ব্রঙ্কাসের মধ্যে যদি ফিস্টুলা হয়ে যায়, তখন এই ভেসেল থেকে ব্লাড হচ্ছে ডিরেক্টলি আপনার হচ্ছে ব্রঙ্কাসে ড্রেন করবে, তখন কিন্তু ম্যাসিভ হেমোপ্টাইসিস হবে। এই ধরনের ম্যাসিভ হেমোপ্টাইসিস কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আচ্ছা,
এছাড়াও ধরুন একটা পেশেন্টের ব্রঙ্কিওক্টেসিস আছে, তার হচ্ছে ইনফেক্টেড এক্সারবেশন হলো, তখন হচ্ছে আপনি ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, ইনফেকশনের সব ফিচার পাবেন। এছাড়া ব্রঙ্কিওক্টেসিসের পেশেন্টের যেহেতু সবসময় পুয়ারেন স্পুটাম হয়, এদের হচ্ছে ওরাল ক্যাভিটি ইনফেকশন থাকতে পারে, তখন আপনি হ্যালিটোসিস অথবা ব্যাড ব্রেথ পাবেন। আচ্ছা, এছাড়াও জেনারেল ডেবিলিটি থাকতে পারে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, ওয়েট লস, ক্রনিক সব ধরনের যে কোনো ডিজিজ এগুলো থাকতে পারে। আচ্ছা, আপনি এক্সামিনেশনে পেশেন্টের কিন্তু ক্লাবিং পেতে পারেন। অ্যান্ড হোয়াট আর দ্য কজ অফ ক্লাবিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখন এখানে অনেক সময় কোয়েশ্চেন করে, ধরো তুমি ফিভার পাইলা, ফাউল স্মেলিং কাফ পাইলা, আর হচ্ছে ক্লাবিং পাইলা, তোমার ডিডি কি? ডিডি হচ্ছে দুটা, একটা হচ্ছে ব্রঙ্কিওক্টেসিস আর একটা হচ্ছে লাং অ্যাবসেস। আচ্ছা, এছাড়াও আপনি যদি অসকালটেশন করেন তখন হচ্ছে পেশেন্টের কোয়ার্স ক্রেপিটেশন পাবেন, যেটা হচ্ছে অল্টার্ড বাই কাফ। আর আপনাকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে তুমি ব্রঙ্কিওক্টেসিস বললা, এটা মানে ডিপিএলডি না কেন, মানে ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ না কেন, অথবা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস না কেন? তাহলে এটার অ্যান্সার হবে যে ওইখানে যে ক্রেপসটা হয় ওইখানেও ক্রেপস পাওয়া যায়, সেই ক্রেপসটা হচ্ছে ভেলক্রো ক্রেপস। ভেলক্রো মানে হচ্ছে যে আপনাদের কাপড় অনেক সময় ভেলক্রো থাকে না, জুতায় ভেলক্রো থাকে, সেই ভেলক্রোটা যখন আপনি টেনে ধরবেন তখন যে সামান্য একটা খসখসে শব্দ হয়, সেরকম একটা শব্দ হবে। কিন্তু এখানে যে ক্রেপিটেশনটা থাকবে সেটা হচ্ছে একদম কোয়ার্স ক্রেপ, মানে হচ্ছে একদম জোরে খসখসে শব্দ পাওয়া যাবে, ওটা এরকম জোরে পাওয়া যাবে না। আচ্ছা, এছাড়াও আপনার এখানে কোশ্চেন করতে পারে এটা পালমোনারি ইডিমা না কেন? হ্যাঁ, পালমোনারি ইডিমাতে আপনি পাবেন ফাইন ক্রেপস। আর পালমোনারি ইডিমার যে ক্রেপস সেটা হচ্ছে আপনি ইন্সপিরেশনে পাবেন, এক্সপিরেশনে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশন করবেন আপনি চেস্ট এক্সরেতে খুব একটা ভালোভাবে ব্রঙ্কিওক্টেসিস ডায়াগনোসিস করা যায় না, যদি না মানে খুব গ্রস হচ্ছে ব্রঙ্কিওক্টেসিস হয়। আপনি এখানে করবেন সিটি স্ক্যান এবং এইচআরসিটি। অ্যান্ড এখানে আপনাকে কোশ্চেন করতে পারে সিটি স্ক্যান আর এইচআরসিটির মধ্যে পার্থক্য কী? সিটি স্ক্যান সাধারণত যে আমরা হচ্ছে যে স্লাইডগুলো নিই সেগুলো হচ্ছে 10 মিলিমিটার থিকনেসে নিই। এইচআরসিটিতে সাধারণত হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার থিকনেসে নেওয়া হয়, তার মানে এটা আরও অনেক বেশি স্পেসিফিক। অ্যান্ড এইচআরসিটিতে আপনি পাবেন হচ্ছে যে রিং লাইক শ্যাডোয়িং পাবেন, হানিকম অ্যাপিয়ারেন্স পাবেন, তার মানে হচ্ছে মৌচাকের মতো দেখতে হবে, আর হচ্ছে লিনিয়ার স্ট্রেক অথবা ট্রাম লাইন অ্যাপিয়ারেন্স পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন ব্রঙ্কিওক্টেসিসের ট্রিটমেন্ট কি? এখন ব্রঙ্কিওক্টেসিসের ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনার কাছে কোনো ইনফেক্টিভ কন্ডিশন নিয়ে আসে, ইনফেক্টেড এক্সারবেশন নিয়ে আসে, তাহলে আপনি একটা অ্যান্টিবায়োটিক দেবেন, আপনি অক্সিজেন দিতে পারেন, ব্রঙ্কোডাইলেটর দিতে পারেন, অ্যান্টিবায়োটিক দিতে পারেন। কিন্তু ব্রঙ্কিওক্টেসিসের মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে পেশেন্টকে চেস্ট ফিজিওথেরাপি দিতে হবে। চেস্ট ফিজিওথেরাপি দিলে পেশেন্টগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারে। এছাড়া কিছু অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট যেমন পারফেনিডন, এই ড্রাগগুলো কিন্তু অনেক সময় ইউজ করা হয়। আচ্ছা, আমাদের মোটামুটি সম্পূর্ণ রেসপিরেটরি সিস্টেমই পড়া হয়ে গিয়েছে। আমাদের আরেকটা টপিক বাদ ছিল লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসের ফিচারগুলো মোটামুটি নিউমোনিয়ার সাথে মিলে, শুধু আলাদা জিনিস হচ্ছে এখানে হচ্ছে আপনি এক্সরেতে হচ্ছে একটা কনসিডারেশন পাবেন যেটার মধ্যে একটা এয়ার ফ্লুইড লেভেল আছে। ট্রিটমেন্ট নিউমোনিয়ার মতোই সেম, অনেক সময় যদি হচ্ছে অবস্ট্রাকশনের ফিচার থাকে তখন হচ্ছে আপনার সার্জিক্যাল অ্যাপ্রোচের প্রয়োজনীয়তা হতে পারে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ছোট টপিক বাকি আছে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য অকুপেশনাল লাং ডিজিজ। এটা একটা ভাইবার টপিক, এটা একটা কার্ড কোশ্চেন, কয়েকটা ডিজিজের নাম বলতে পারলেই হবে। অকুপেশনাল লাং ডিজিজ বললে প্রথমে আপনি বলবেন অকুপেশনাল অ্যাজমা, আর তারপর আপনি বলবেন নিউমোকোনিওসিস। আর নিউমোকোনিওসিসের মধ্যে আপনি বলবেন ইনঅর্গানিক পার্টিকেল এবং অর্গানিক পার্টিকেল। অ্যান্ড ইনঅর্গানিক পার্টিকেল কী কী আছে? ইনঅর্গানিক পার্টিকেল আছে হচ্ছে কোল ডাস্ট, এটাকে হচ্ছে বলা হয় কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস। তারপর আছে সিলিকোসিস, বেরিলিওসিস এবং অ্যাসবেস্টোসিস। এবং কিছু হচ্ছে আপনার অর্গানিক পার্টিকেল দিয়ে হতে পারে, এই ডিজিজগুলোর নাম লাগবে আপনার জন্য। এগুলো হচ্ছে ফার্মার্স লাং, বার্ড ফ্যান্সিয়ার্স লাং, মল্ট ওয়ার্কার্স লাং, চিজ ওয়ার্কার্স লাংস, বিজেনোসিস। বিজেনোসিস মানে হচ্ছে যারা হচ্ছে মানে কটনের প্রতি এক্সপোজ থাকে তাদের হচ্ছে এই ডিজিজটা হয়। এছাড়াও আরও আছে হচ্ছে যে মেপেলবার্গ স্ট্রিপলার্স লাং, ইনহেলেশন ফিভার, স্যাক্সোফোন প্লেয়ার্স লাং। এটা জাস্ট হচ্ছে আপনার কজ পারলেই হবে, এখানে ভিতরে কিছু পারা লাগবে না। এখানে হচ্ছে কজগুলো হচ্ছে 17.81, এটা হচ্ছে একটা চার্ট, ডেভিডসনে আছে, আপনারা হচ্ছে চার্টগুলো দেখে নেবেন। আচ্ছা, আরেকটা ছোট টপিক আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এখানে অনেক সময় ডায়াফ্রামের কিছু কজের কারণে হচ্ছে আমরা হচ্ছে রেসপিরেটরি ফিচার পাই, যেমন হচ্ছে যে ডায়াফ্রামেটিক হার্নিয়া। এই হার্নিয়াগুলোর নাম বলতে পারলে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। এছাড়া অনেক সময় কোশ্চেন করে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ এলিভেশন অফ হেমি ডায়াফ্রাম।
মানে এক সাইডের ডায়াফ্রাম এলিভেটেড হয়ে থাকার কজ কী কী, এগুলো হচ্ছে ফ্রেনিক নার্ভ পলসি, তারপর হচ্ছে যে ডিক্রিজ ইন ভলিউম অফ ওয়ান লাং, মানে হচ্ছে লোবেক্টমি অথবা পালমোনারি ফাইব্রোসিসের জন্য, প্লাস হচ্ছে সিভিয়ার প্লুরাইডিক পেইনের জন্য কিন্তু হচ্ছে আপনার ডায়াফ্রাম এলিভেটেড হয়ে থাকতে পারে, পালমোনারি ইনফাকশন, সাবফ্রেনিক অ্যাবসেস এবং লার্জ টিউমার অথবা সিস্টার অফ লিভার, এর জন্য হচ্ছে ডায়াফ্রাম এলিভেটেড থাকতে পারে। আচ্ছা, আমরা মোটামুটি আমার মনে হয় যা যা সিলেবাসে ছিল আমরা কভার করেছি। আপনাদের সুবিধার জন্য সিলেবাসটা আমি জাস্ট একটু আরেকবার বলে দিই, তাহলে মানে কি কি ছিল আপনারা একটু মনে করতে পারবেন। আচ্ছা, আমাদের সিলেবাসে ছিল হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ইনভেস্টিগেশন অফ রেসপিরেটরি ডিজিজ, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, tuberculosis, lung abscess and bronchiectasis, disease of pleura, COPD and cor pulmonary, bronchial asthma and pulmonary eosinophilia, acute and chronic respiratory failure, neoplasm of lung, occupational lung disease and DPLD। মোটামুটি আমাদের সবগুলা টপিকে টাচ করা হয়েছে। এছাড়া আপনারা কিছু কজ পড়ে নেবেন, যেমন হচ্ছে ডিসনিয়ার কজ, তারপর হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার এর কজ, তারপর হচ্ছে হেমোপ্টাইসিসের কজ, এগুলো আমি আলাদা করে বলিনি। এগুলো হচ্ছে যে মোটামুটি আলোচনার মধ্যে চলে এসেছে। আপনারা কজগুলো একটু কষ্ট করে শর্টকাট থেকে দেখে নেবেন। এছাড়াও আরও কিছু কোশ্চেন করে, হোয়াট আর দ্য কজ অফ কনসলিডেশন, হোয়াট ইজ দ্য কজ অফ ক্যাভিটেশন, ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপ্রেশন কোথায় পাওয়া যায়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কোথায় পাওয়া যায়, এই কোশ্চেনগুলো আপনার হচ্ছে জাস্ট একটু শর্টকাট থেকে পড়ে নেবেন। আর এখানে লং কাস্ট জন্য ইম্পর্টেন্ট ছিল হচ্ছে সিওপিডি, ব্রঙ্কিয়াল আজমা, নিউমোনিয়া, টিউবারকুলোসিস অ্যান্ড ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আশা করতেছি মোটামুটি এই 5টা পড়লেই আপনার হচ্ছে লং কাস্ট কমন পড়ে যাবে। এছাড়াও রিটেন আর ভাইবার টপিকগুলো মোটামুটি আলোচনা করা হয়েছে। এখন যেহেতু কোভিডের সিজন যাচ্ছে, সুতরাং আপনাদের কিন্তু হচ্ছে কোভিড-19 নিউমোনিয়া, এটা কিন্তু আপনার হচ্ছে আপনার শর্ট নোট আসতে পারে। এটা হচ্ছে আপনার মানে একটু পড়ে যাবেন, বলা যায় না, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এটা সিলেবাসের বাইরে। আর কোভিড-19 নিউমোনিয়া যেহেতু একটা কমপ্লিকেশন হচ্ছে যে আপনার হচ্ছে যে ফাইব্রোসিস, পোস্ট কোভিড ফাইব্রোসিস, এজন্য কিন্তু ডিপিএলডি থেকেও আপনার কিন্তু প্রশ্ন আসতে পারে। ডিপিএলডি এমনি খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু যেহেতু এখন পেশেন্ট পাওয়া যাচ্ছে, সুতরাং এটাও একটু কষ্ট করে পড়ে নেবেন। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কোনো যদি প্রশ্ন থাকে অথবা যদি কিছু জানতে চান, তাহলে আমাকে এখানে কমেন্টে আলোচনা করতে পারেন, তাহলে হচ্ছে আমি এই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।